আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে আজ সমগ্র পৃথিবী একটা গভীর সংকটের সম্মুখীন। আমাদের যে লড়াই, সেই লড়াইটা চলছে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে, যেখানে জয়লাভ করাটা খুব কঠিন। তবে আমরা সবাই মিলে সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা সবাই এক একটা যোদ্ধা। তো এই পরিস্থিতিতে আমরা সবাই জানি যে আমাদের বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের খুব অসুবিধা হচ্ছে। তো এই পঠন পাঠনের অসুবিধার কারণে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং দক্ষিণ চব্বিশ পরগনা শিক্ষা অধিকর্তার উদ্যোগে সমগ্র শিক্ষা অভিযান তাদের উদ্যোগে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের বিষয়গুলোকে এখানে উপস্থাপনের চেষ্টা করছি। অবশ্যই সেটা সংক্ষেপে, কেননা সময় খুবই কম। তো আমি দীপক বৈদ্য, ক্যানিং 2 ব্লকের হাওড়ামারি হাই স্কুলের ইতিহাসের সহশিক্ষক। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর সিলেবাসের প্রথম যে অধ্যায়, যে এককটা আছে অতীত স্মরণ, সেই বিষয়টা নিয়েই পড়াশোনা করব। তো আমাদের আজকে একক হচ্ছে অতীত স্মরণ। তো আমাদের কথা হচ্ছে, আমরা আমাদের যে সমাজ, সেই সমাজের একটা বিজ্ঞানের ধারা অর্থাৎ ইতিহাস নিয়ে পড়াশোনা করছি। এই ইতিহাস নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের যে মূল যে অসুবিধা, সেই অসুবিধা হচ্ছে এখানে তথ্যের অভাব। তো যাই হোক, আমাদের ইতিহাসের মূল কথাই হচ্ছে বিবর্তন, বা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে যে বিবর্তনটা হচ্ছে, সেই বিবর্তনগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমরা অতীতকাল থেকে আমাদের এই যে মানব সভ্যতা, আজকে আমরা যে জায়গাতে আছি, সেই জায়গাতে কিভাবে এসেছি, অথবা সেই জায়গায় আসার যে ইতিহাস, সেই ইতিহাসটা সম্বন্ধে আমরা জানার কিছুটা চেষ্টা করব। অথবা সেই ইতিহাসটা কিভাবে আজকে আধুনিক ইতিহাসে পরিণত হলো, সেই বিষয়টাকে আমরা জানার চেষ্টা করব। আর সেই জানার চেষ্টাটা আমরা করব যেভাবে, সেটা হচ্ছে কয়েকটা ভাগে ভাগে আমরা ভাগ করে নেব। আমাদের যে এককটা আছে অতীত স্মরণ, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব। প্রথম যে ভাগটা, সেটা আমরা বলবো জনশ্রুতি। অর্থাৎ ইতিহাসের এই যে বিষয়টা, এই বিষয়টার মাধ্যমে ইতিহাস চর্চা কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা আমরা জানবো, 1 নম্বর। 2 নম্বরে ইতিহাসের উপাদানগুলি ও গুরুত্ব, এটা সম্বন্ধে জানবো। এবং 3 নম্বরে আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা হচ্ছে জাদুঘর। অর্থাৎ এই জাদুঘর কিভাবে আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে, সেটা আমরা জানব। তো প্রথমে আমরা আমাদের 1 নম্বর উপাদান অর্থাৎ জনশ্রুতি থেকে আমরা জানার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম উপাদান হচ্ছে জনশ্রুতি। এই জনশ্রুতিটাকে আমরা কি বলবো, জনশ্রুতিটা কি? আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের এই যে মানব সভ্যতা, এটা কিভাবে এগোলো। আমরা জানি পৃথিবী যখন সৃষ্টির আদিতে মানুষ কি ছিল না, মানুষ ছিল আদিম মানুষ। তারা শিকার করে তারা খাদ্যটা গ্রহণ করত, অর্থাৎ শিকারের মাধ্যমে তারা তাদের খাদ্যটাকে জোগাড় করত। পরবর্তীকালে শিকারের পরে আস্তে আস্তে কি এলো, খাদ্য সংগ্রহ করা। তারপরে সেখান থেকে এলো পশুপালন। তারপরে মানুষের জীবনে এলো একটা বড় বিবর্তন, যে বিবর্তনটা কিভাবে হচ্ছে না, মানুষ কৃষিকাজ আবিষ্কার করছে। যে কৃষিকাজের ব্যবহার, এটা মানুষ শুরু করছে। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, মানুষ ধীরে 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 তাদের অভ্যাস, তাদের যে প্রতিদিনের যে কাজকর্ম, সেগুলোকে আস্তে আস্তে পাল্টে দিচ্ছে। তো যাই হোক, এইভাবে মানুষের জীবনেও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসছে। কিভাবে না, মানুষ যখন এই কৃষিকাজের ব্যবহার শিখল, তখন মানুষের জীবনে এলো একটা অবসর জীবনযাপনের বা অবসর সময় কাটানোর একটা তাগিদ।
সেই সময় কাটানোর তাগিদে বা পরিবারের অন্যান্য যারা সদস্য আছে তাদের সঙ্গে যে সময় কাটানো, সেই সময় কাটানোর মধ্যেই মানুষের মধ্যে চলে এলো এই যে আমাদের প্রথম একক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জনশ্রুতি। জনশ্রুতিটা কিভাবে হয় না, জনশ্রুতির আমরা দুটো ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখা ঘটনার জনশ্রুতি, আর আরেকটা হলো না দেখা ঘটনার জনশ্রুতি। না দেখা ঘটনার জনশ্রুতি। এবার এই বিষয়টা হচ্ছে কি, যে জনশ্রুতির মধ্যে যে বিভিন্ন ধরনের যে গল্পগুলো যেমন আমরা ছোটোবেলাতে প্রত্যেকেই প্রায় কম বেশি শুনেছি দাদু ঠাকুমার কাছে যে গল্পগুলো, যেগুলো বংশ পরম্পরায় আমরা শুনে আসছি। সেই দাদু ঠাকুমার কাছ থেকে আমরা শুনেছি, বা আমাদের পরবর্তীকালে আমাদের যে প্রজন্ম তাদের যদি আমরা অবসর সময় পাই, হয়তো এখন সে অবসর সময় অনেকেই পায় না বা সময় পাওয়া যায় না, মানুষ এখন খুব ব্যস্ত। যাই হোক, এইভাবে যে জনশ্রুতিগুলো আমরা আস্তে আস্তে পেয়ে এসেছি, এবার সেই জনশ্রুতির উপর নির্ভর করে কিছু কিছু ইতিহাস এখানে রচনা করা হয়েছে। এবারে দেখা ঘটনার জনশ্রুতি বলতে কি, যে ঘটনাগুলো সাধারণ মানুষ দেখেছিল অথবা সেইগুলোকে পরবর্তীকালে বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে ঘটনাগুলোকে অনেক রং চড়িয়ে অতিরঞ্জিত করে সেই ঘটনাগুলোকে বলা হয়েছিল, সেই জনশ্রুতিগুলো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে না দেখা ঘটনা। না দেখা ঘটনা কোনগুলো না, যেগুলো আমরা শুনে আসছি কীরকমভাবে, যেটা অদ্ভুত কিছু, যেরকম এখানে উদাহরণ হিসাবে বলা যায় যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীর ভারটা ছিল কচ্ছপের উপর। এটা আমরা অনেক গল্পের মধ্যে শুনেছি, জনশ্রুতি যে বিভিন্ন গল্পগুলো তার মধ্যে আমরা শুনেছি যে পৃথিবীর ভার ছিল কচ্ছপের উপর। কিন্তু এটা কি হয়, যেটা না দেখা ঘটনা, এটা আমরা বংশ পরম্পরায় হয়তো কারোর কাছ থেকে শুনে এসেছি অথবা গল্পের মধ্যে দিয়ে জেনে এসেছি। তো এবারে আমরা এই জনশ্রুতিগুলোকে কতগুলো ভাগে ভাগ করে সেগুলোকে বোঝার চেষ্টা করব। এই জনশ্রুতির মূলত আমরা 5টা ভাগ করব। এই 5টা ভাগগুলো কি কি? 1 নম্বর হচ্ছে পৌরাণিক ঐতিহ্য, 2 নম্বর হলো কিংবদন্তি, 3 নম্বর হলো লোককথা, 4 নম্বর হলো স্মৃতিকথা, আর 5 নম্বর আমরা যদি দেখি সেটা হলো মৌখিক ঐতিহ্য। তাহলে আমরা জনশ্রুতির কটা ভাগ পেলাম? এখানে মোট আমরা 5টা ভাগ পেলাম। প্রথমে পেলাম পৌরাণিক ঐতিহ্য, দ্বিতীয়তে পেলাম কিংবদন্তি, 3 নম্বরে পেলাম লোককথা, 4 নম্বরে স্মৃতিকথা, আর 5 নম্বর যেটা পেলাম মৌখিক ঐতিহ্য। মূলত এইগুলোর উপর ভিত্তি করে আমাদের জনশ্রুতির বিষয়টা সম্পূর্ণভাবে নিহিত আছে। তো যাই হোক, আমরা এবারে একটা একটা করে ভাগ নিয়ে এখানে দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যেটা দিয়ে দেখব সেটা হচ্ছে পৌরাণিক ঐতিহ্য। তাহলে পুরাণ কি? পুরাণ হলো আমরা জানি যে বৈদিক সাহিত্য, সেই সাহিত্য থেকে পরবর্তীকালে রচিত হয়েছিল পুরাণ। সেই বিভিন্ন দেবদেবীর উপর নির্ভর করে, দেবদেবী ভিত্তিক যে ঐতিহ্য, তার উপর নির্ভর করে তৈরি হয়েছিল আমাদের এই পৌরাণিক ঐতিহ্য। আমাদের ভারতবর্ষে মোট 18টি পুরাণ পাওয়া গেছে। এবারে কথা হলো এই পুরাণগুলোর বিষয়বস্তু কি, সে ভারতে আমরা বলতে পারি অথবা সারা পৃথিবীর যে পৌরাণিক ঐতিহ্যগুলো আছে সেগুলোতে আমরা বলতে পারি। তাহলে এই পুরাণগুলোর মধ্যে কি আছে না, পুরাণগুলোর মধ্যে আমরা সাধারণত কি পাই, যে আমাদের যে প্রাচীন যে বিভিন্ন গল্পগুলো, যেরকম সারা পৃথিবীতে আমরা জানি 4টি মহাকাব্য আছে, সেটাও এই পৌরাণিক ঐতিহ্যের মধ্যে পড়ে। 4টি মহাকাব্য কি কি না, গ্রীসের 2টি, আর ভারতবর্ষের 2টি।
গ্রীসের দুটি মহাকাব্য আমরা জানি কি কি না, ইলিয়াড আর ওডিসি, আর ভারতবর্ষের রামায়ণ মহাভারত। এবারে কথা হচ্ছে শুধুমাত্র এই 4টে মহাকাব্যই নয়, এছাড়া অনেক কিছু আছে যেগুলো এই গল্পের মধ্যে বা পৌরাণিক ঐতিহ্যের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। যেরকম আমরা পৌরাণিক ঐতিহ্যের আবার কতগুলো এখানে আমরা বৈশিষ্ট্যের উল্লেখও করতে পারি। যেরকম এই যে পৌরাণিক ঐতিহ্যগুলো, এগুলো কিন্তু আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। বংশ পরম্পরায় কীভাবে চলে আসছে না, এই যে পুরাণের যে গল্পগুলো সেগুলো আমরা শুনে আসছি, আগের থেকে এখনও শুনে আসছি। যেরকম রামায়ণের গল্প, মহাভারতের গল্প, যেগুলো কিন্তু আবার পরবর্তীকালেও চলবে। এবারে সেই গল্পগুলোর মধ্যে থেকে আমাদের ইতিহাস রচনার একটা চেষ্টা আমাদের এখানে করা হয়ে থাকে। তো এই হচ্ছে পৌরাণিক ঐতিহ্য। এবারে এর মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে এই পৌরাণিক ঐতিহ্যের মধ্যে কিন্তু কতগুলো বিষয় আছে। যে বিষয়গুলো কি কি, বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে যে এখানে ভালো আর খারাপ এই দুটোর মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করা হয়েছে। কিরকম না, আমরা গল্পগুলো জানি সবাই, যে রামায়ণ বলুন মহাভারত, রামায়ণ বলো বা মহাভারত বলো, সব জায়গাতেই আমরা কি দেখেছি না, এখানে খারাপের সঙ্গে ভালোর একটা লড়াই। একটা দল হচ্ছে খারাপ, একটা দল ভালো। তো সেই ভালো খারাপের লড়াই আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম কি ভালোর জয় হয়েছে। তাহলে পৌরাণিক ঐতিহ্যগুলো থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি, এখানে একটা নীতিগত দিক আছে, যেখানে ভালো খারাপের মধ্যে আমরা শেষ পর্যন্ত ভালোটাকেই বেছে নিচ্ছি। তো এটা আমাদের একটা শিক্ষা। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিছু অলৌকিক ঘটনার কথাও বলা হয়, যে অলৌকিক ঘটনাগুলো পৌরাণিক ঐতিহ্যের মধ্যে আমাদের বর্তমান আছে। সেই অলৌকিক ঘটনাগুলোর মধ্যে যেরকম আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে কীভাবে, সেখানে পৌরাণিক কাহিনীগুলোতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমাদের দেওয়া হয়েছে পৃথিবী সৃষ্টি। তো এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে পৌরাণিক ঐতিহ্যের মধ্যে। এবারে আমাদের কথা হচ্ছে যে আমাদের এই রকম ঐতিহ্য কিন্তু সারা পৃথিবীতে অনেক আছে। আরও কিছু ঐতিহ্যের কথা যদি আমরা বলি, যেমন বাইবেলে যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে, নোয়ার গল্প আছে একটা, যে বন্যাতে সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাচ্ছিল তখন নোয়া তার নৌকাতে তুলে নিয়ে দিয়েছিল, যেখান থেকে পরবর্তীকালে সারা পৃথিবী আবার ভরে উঠেছিল বা সারা পৃথিবী আবার প্রাণ ফিরে পেয়েছিল। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে পৌরাণিক ঐতিহ্যগুলো, এগুলোর মধ্যে বাইবেলে যেমন নোয়ার কথা বললাম, আমরা তেমনি গ্রিক সাহিত্যেও কিছু পৌরাণিক ঐতিহ্যের কথা আমরা দেখেছি। যেরকম হচ্ছে এখানে আমরা ইলিয়াড ওডিসিতে আমরা দেখেছি। রোমান সাহিত্যে আমরা রোমিওলাসের কথা জানতে পারি। তো এই সমস্ত গল্পগুলো থেকে আমরা যে ইতিহাসগুলো রচনা করব তার গুরুত্বটা কোথায়, আমরা এখন সেই গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব। যে আমরা এই পৌরাণিক যে ঐতিহ্যগুলো সম্বন্ধে আমরা জানলাম, এই পৌরাণিক ঐতিহ্য থেকে আমাদের ইতিহাসের কোন কোন উপাদানগুলো আমরা এখান থেকে পেতে পারি, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। অর্থাৎ পৌরাণিক ঐতিহ্যের গুরুত্ব। গুরুত্বগুলোর মধ্যে প্রথমে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে সত্য, ইতিহাসের উপাদান। এটা হচ্ছে 1 নম্বর জিনিস, যেটা এখান থেকে আমরা গুরুত্ব হিসাবে পেতে পারি। সত্য ইতিহাসের উপাদান বলতে কীরকম, যে পৌরাণিক কাহিনীগুলিতে, যেরকম আমরা একটু আগে বললাম যে গ্রিসের যে পৌরাণিক ঐতিহ্য, সেখান থেকে আমরা ট্রয় নগরীর কথা আমরা সবাই জানি, বা ট্রয় যুদ্ধের কথা আমরা সবাই জানি, সেটা আমরা কিন্তু গ্রিক পৌরাণিক ঐতিহ্য থেকে পাই। তাছাড়া সেই পৌরাণিক ঐতিহ্য থেকে পরবর্তীকালে ট্রয় নগরীর ধ্বংসাবশেষ, এবং সেখান থেকে আমরা ট্রয় নগরী বিষয়ে বিশেষভাবে আমরা জানতে পেরেছি। 2 নম্বর আমরা এটা জানতে পারি যে বিভিন্ন সময়কালগুলো এখান থেকে নির্ধারণ করা যায়, সময়কাল নির্ধারণ করা যায়। 3 নম্বর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বংশ তালিকা, অর্থাৎ বিভিন্ন যে বংশগুলো, এই পৌরাণিক কাহিনীতে যে বংশগুলোর কথা উল্লেখ আছে তাদের বিষয় এখান থেকে জানা যায়। আর 4 নম্বর আরেকটা জিনিস জানা যায়, সেটা হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতা।
ইতিহাসের ধারাবাহিকতা, অর্থাৎ আমরা যে ইতিহাসটা রচনা করা হয়, এই পৌরাণিক ঐতিহ্যের যে জায়গাটা, যে জায়গায় পৌরাণিক ঐতিহ্যের যে বিষয়বস্তু শেষ হচ্ছে, সেখান থেকে পরবর্তীকালের ইতিহাসটা আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে আমরা প্রথম যেটা জনশ্রুতির মধ্যে একটা জানলাম, সেটা হচ্ছে পৌরাণিক ঐতিহ্যের বিষয়। এবারে আমরা এর 2 নম্বর বিষয়, জনশ্রুতির 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে কিংবদন্তি। এই কিংবদন্তি সম্বন্ধে আমরা জানব, যেটা 2 নম্বর বিষয় ছিল আমাদের কিংবদন্তি। এই কিংবদন্তিটা কি? কিংবদন্তি হচ্ছে একটা উপাদান, যে উপাদানটা মূলত একটা সময় যে চরিত্রগুলো জীবন্ত ছিল, কিংবদন্তি চরিত্রগুলোকে আমরা মনে করি যে একটা সময় হয়তো এই চরিত্রগুলো জীবিত ছিল এবং এই ঘটনাগুলো, কিংবদন্তি চরিত্রগুলো তারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এটা ছিল কিংবদন্তির বিষয়বস্তু। কিংবদন্তি, এই হচ্ছে কিংবদন্তি, যে এখানে এক সময় জীবন্ত চরিত্রের কাহিনী। তাহলে কিংবদন্তি হচ্ছে এক সময় জীবন্ত চরিত্রের কাহিনী। এখানে মানুষ যখন তার সামাজিক বিবর্তনের অনেকটা পথ অতিক্রম করে আসছে, সেই বিবর্তনের পথ অতিক্রম করে আসার সময়ই তৈরি হয়েছিল কিংবদন্তি। এই কিংবদন্তি চরিত্রগুলোর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। বৈশিষ্ট্য কীরকম? যে কিংবদন্তির গল্পগুলো যে কোনো চরিত্রভিত্তিক হতে পারে, গল্পভিত্তিক হতে পারে, তো বিভিন্ন কাহিনী, হাস্য কাহিনী ভিত্তিক হতে পারে, ভূত প্রেতের গল্পের উপরও হতে পারে। তাহলে এই কিংবদন্তির গল্পগুলো আমরা বিভিন্নভাবে হতে পারে। তাহলে কিংবদন্তির যে গল্পগুলো, এ সময় তাহলে আমরা প্রথমে কি বলছি, যে এক সময়ের জীবন্ত চরিত্রের কাহিনী। আর কি বলছি, এটা চরিত্র ভিত্তিক হতে পারে, বিভিন্ন গল্প ভিত্তিক হতে পারে, হাস্য কাহিনী ভিত্তিক হতে পারে, ভূত প্রেতের গল্প হতে পারে, অথবা প্রেমের কাহিনী ভিত্তিক হতে পারে। তাহলে কিংবদন্তি বিভিন্ন রকমের হতে পারে। তবে এখানে মনে রাখতে হবে যে কিংবদন্তির বিভিন্ন চরিত্র, আমরা এখানে কতগুলো চরিত্রের কথা আমরা বলবো, যে আমাদের ভারতবর্ষে যে প্রচলিত কিংবদন্তিগুলো আছে সেখানকার কিছু চরিত্রের উল্লেখ আমরা করব। যেরকম আমাদের রামায়ণের মুখ্য চরিত্র রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বিক্রমাদিত্য ঐতিহাসিক চরিত্র, অথবা আমাদের যে হাসির একটা গল্পের যে মূল চরিত্র গোপাল ভাঁড়, অথবা আমরা যদি বিদেশের কিছু কিংবদন্তির কথা বলি, সেখানে রবিন হুড। তো তাহলে এরকম কতগুলো চরিত্রের কথা আমরা কিংবদন্তির মধ্যে আনতে পারি। যেরকম রামায়ণে দেখেছি আমরা যে রামচন্দ্র, তিনি কি করেছিলেন, যে তিনি তার জীবনে লড়াই করেছিলেন, করে অন্যায়ের বিরুদ্ধে, অথবা বলতে পারি যেটা খারাপের বিরুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনের বিভিন্ন ঘটনাগুলো কিংবদন্তির মধ্যে আসে। বিক্রমাদিত্য তার জীবনের বিভিন্ন গল্পগুলো নিয়ে, বিভিন্ন কিংবদন্তি গল্পগুলো তার নিয়ে তৈরি হয়েছিল। যেরকম একটা বিখ্যাত গল্প মানে বিক্রমাদিত্য নিয়ে তৈরি হয়েছিল। এছাড়া গোপাল ভাঁড়, আমরা জানি যে আমাদের বাঙালিদের মধ্যে একটা হাস্যরসের বিখ্যাত চরিত্র হচ্ছে গোপাল ভাঁড়, ইনিও কিন্তু এই কিংবদন্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। এবারে কথা হচ্ছে যে এই কিংবদন্তির এই চরিত্র, এগুলো আমাদের ইতিহাসের উপাদান হিসাবে কিভাবে কাজে লাগতে পারে, সেইগুলো আমরা বোঝার চেষ্টা করব, যে কিংবদন্তির গুরুত্বটা কি ইতিহাসের উপাদান হিসাবে। 1 নম্বর আমরা যেটা দেখেছি, কিংবদন্তির উপর ভিত্তি করে ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা হয়। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আমরা দেখেছি যে এই সমস্ত গল্পগুলোর মধ্যে থেকে আমরা আনন্দ পেয়ে থাকি, কেন এই গল্পগুলো আমাদেরকে
মানসিক আনন্দ দান করে থাকে। 3 নম্বর যেটা হচ্ছে শিক্ষাদান। যে আমরা এই সমস্ত গল্পগুলো থেকে আমাদের নৈতিক শিক্ষা পেয়ে থাকি অথবা ব্যবহারিক জীবনে বিভিন্ন রকমের শিক্ষা আমরা এখান থেকে পেয়ে থাকি। আবার 4 নম্বরে আমরা দেখছি ঐতিহাসিক ভিত্তি আছে। ঐতিহাসিক ভিত্তি বলতে কি, যে কিংবদন্তির বিভিন্ন গল্প আছে যেগুলোর মধ্যে আমরা ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাই। যেরকম আমরা আমাদের বাংলার কিংবদন্তিতে রঘু ডাকাতের গল্প শুনেছি, কিন্তু তার আদৌ অস্তিত্ব ছিল কি ছিল না সে বিষয়ে অনেক দ্বিমত আছে। কিন্তু এখনো পর্যন্ত সেই রঘু ডাকাতের কাহিনী অবলম্বনে কিন্তু একটা কালীবাড়ি আছে, যে কালীবাড়িতে এখনো পর্যন্ত পূজা হয়। তো তাহলে এই কিংবদন্তি কি করছে, যে আমাদের একটা ঐতিহাসিক ভিত্তি প্রদান করছে। তাহলে আমরা দুটো উপাদান সম্বন্ধে জানলাম জনশ্রুতি থেকে। একটা প্রথমে জানলাম যে পৌরাণিক ঐতিহ্য, 2 নম্বরে জানলাম কিংবদন্তি। তাহলে আমরা আমাদের জনশ্রুতির যে 3 নম্বর উপাদান সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো লোককথা। কথা হচ্ছে লোককথা কি? লোককথাগুলো হচ্ছে একটা কাল্পনিক গল্পগাথা। কাল্পনিক গল্পগাথা কি, কোনো অতীত ঘটনা অথবা ঐতিহাসিক ঘটনা নিয়ে এই লোককথাগুলো রচিত হয়েছে। এবারে এই লোককথাগুলো কীরকম না, এই লোককথাগুলো আমাদের ইতিহাসের উপাদান হিসাবে খুব গুরুত্বপূর্ণ। এই লোককথাগুলি থেকে আমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারি ইতিহাসে। এবারে আমাদের এখানকার বিভিন্ন যে লোককথাগুলো সেগুলোর মধ্যে উল্লেখ করতে হলে প্রথমেই দুটো কথা উল্লেখ করতে হবে, যেরকম হচ্ছে নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র। এগুলো হচ্ছে লোককথার যে গল্প, সেই গল্পের গুরুত্বপূর্ণ দুটো বই। এই সমস্ত বইগুলোতে বিভিন্ন লোককথাগুলো তুলে ধরা হয়েছে। আর যদি আমরা আরও বিদেশি কোনো লোককথার কথা বলি, তাহলে বিশেষত জার্মানিতে গ্রিম ভ্রাতৃদ্বয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই লোককথাগুলো কিন্তু খুব মজার জিনিস। এগুলো মূলত শিশুদেরকে খুব আনন্দ দেয়। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বহু লোককথা আছে যেগুলো মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, যেগুলো সেইভাবে লিখিত কোনো কিছু নয়। তাহলে এই লোককথাগুলো আরও আমাদের ভারতবর্ষে বেশ কিছু লোককথার কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। যেরকম আমরা খুব জনপ্রিয় জানি 7 ভাই চম্পা, আলী বাবা 40 চোর, এইরকম বিভিন্ন লোককথার কথা আমরা দেখেছি। অথবা ইউরোপের একটা বিখ্যাত লোককথা হচ্ছে টম থাম্ব ও দৈত্যের কাহিনী। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের ভারতবর্ষে এমনকি সারা পৃথিবীতে বেশ কিছু লোককথা প্রচলিত ছিল, যেগুলো থেকে এবার আমাদের মূল বিষয় হচ্ছে যেটা, যে এই লোককথাগুলো আমাদের ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ কেন, এর গুরুত্বটা কোথায়, সেইগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এই লোককথার গুরুত্ব বলতে আমরা প্রথমেই যেটা বলতে পারি, যে এই লোককথাগুলি থেকে আমাদের যে সমাজ ও সংস্কৃতি তার ধারণা পাওয়া যায়। তাহলে লোককথা থেকে আমরা প্রথমে কি জানতে পারছি, যে আমাদের সমাজ কেমন বা সংস্কৃতি কেমন তার একটা ধারণা আমরা পাচ্ছি। 2 নম্বর কি, একটা ঐতিহাসিক ধাঁচ। ঐতিহাসিক ধাঁচের আভাস পাওয়া যায়। আর কি জানা যায়, এই লোককথাগুলি থেকে শিক্ষাদানের বিষয় থাকে। যেরকম আমাদের বিখ্যাত একজন ব্যক্তিত্ব আলবার্ট আইনস্টাইন কি বলেছিলেন, যে আমরা যদি আমাদের শিশুদেরকে প্রকৃত বুদ্ধিমান করে তুলতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে লোককথা শোনানো উচিত, যেগুলো তাদেরকে অবশ্যই বুদ্ধিমান করে তুলবে। তাহলে আমরা 3টে উপাদান এখানে আমরা জানলাম। এরপরে আমাদের 4 নম্বর উপাদান সম্বন্ধে জানবো, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো স্মৃতিকথা। স্মৃতিকথা বলতে কি, স্মৃতিকথা মূলত হচ্ছে
যে নিজেদের স্মৃতি থেকে লেখা বাস্তব ঘটনার বিবরণ। এটা কিন্তু একটা ঐতিহাসিক উপাদান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, এইগুলো হচ্ছে সত্যি ঘটনা অথবা বাস্তব ঘটনার একটা উদাহরণ। এইগুলো বিভিন্ন যারা লেখক আছেন তারা তাদের জীবনের যে বাস্তব ঘটনা, তারা তাদের জীবনের সেই ঘটনাগুলো কোনো সময় স্মৃতিচারণ করেছেন, কোনো সময় ঘটনাগুলো চোখের সামনে দেখেছেন, সেইগুলো নিয়ে লিখেছেন। অথবা এখানে আমরা বলতে পারি কি যে স্মৃতিকথাতে এর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে স্মৃতিকথা কী জন্য খুব গুরুত্বপূর্ণ? না, এটা হচ্ছে আমাদের সত্যি একটা ঐতিহাসিক উপাদান। তাহলে এই স্মৃতিকথাগুলো কীরকম? যেরকম আমরা আমাদের যখন দেশ ভাগ হয়, সেই দেশ ভাগের সময় আমাদের যে উদ্বাস্তু কমিশনার ছিলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়, তিনি একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে উদ্বাস্তু। এই উদ্বাস্তু বইটা থেকে আমাদের দেশ ভাগের সময়ে যে ঘটনাগুলো বা সেই সময় যে ক্রাইসিস, যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেগুলো সম্বন্ধে আমরা সম্যক ধারণা একটা লাভ করতে পারি। অথবা এই স্মৃতিকথা, আরও অনেকগুলো স্মৃতিকথার কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। যেরকম হচ্ছে ৭১-এর ডায়েরি, এটা লিখেছিলেন সুফিয়া কামাল। আমাদের যখন ১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সেই সময় পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বিষয়ে সেই সময় যে মানুষ সেই বাংলাদেশ থেকে তারা যে বিতাড়িত হয়ে চলে আসছিল, সেই যে ৭১ সালে যে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের যে অত্যাচার অথবা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের কাহিনী, সেই বিষয়গুলো আমরা এই বইটা থেকে আমরা জানতে পারি। আবার একই রকমভাবে আমরা মণিকুন্তলা সেনের সেদিনের কথা, এই যে স্মৃতিকথা, এখান থেকে আমরা কিন্তু ১৯৪৬ সালে বা ওই ১৯৪৬ সালে যে ১৬ই আগস্ট, ১৯৪৬-এর ১৬ই আগস্ট কী হয়েছিল না, ডাইরেক্ট অ্যাকশন ডে, যেদিন মুসলিম লীগ আমাদের বাংলাতে যে সরাসরি একটা রাইট অর্থাৎ যে দাঙ্গা বাঁধানোর পরিস্থিতি তৈরি হয়েছিল বা দাঙ্গা বেঁধেছিল, সেই যে বিষয়গুলো, সেদিনের সেই যে ঘটনার বিবরণ, সেই বিবরণগুলো কিন্তু আমরা এই সেদিনের কথা বইটাতে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারি। আবার একইভাবে আমরা নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি, এই গ্রন্থ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা জানতে পারি। এবারে কথা হচ্ছে যে এই স্মৃতিকথাগুলো, এগুলোর গুরুত্ব কোথায়? এগুলোর গুরুত্ব হচ্ছে এখানে ঘটনাগুলো সবই গুণীজনদের লেখা এবং গুণীজনদের লেখার জন্য অতিরঞ্জিতও নয় ও সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আর ২ নম্বর যেটা বলতে পারি সেটা হচ্ছে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে এটা ব্যবহার করা হয়। ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহৃত হয়। ৫ নম্বর যেটাতে আমরা আসব সেটা হলো মৌখিক ঐতিহ্য, অর্থাৎ মুখে মুখে আমাদের যে বিষয়গুলো সম্বন্ধে আমরা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জেনে এসেছি। এই মৌখিক ঐতিহ্যের মধ্যে আমরা মূলত বলতে পারি যে ১৯৬০-৭০-এর দশকে যখন টেপ রেকর্ডার আবিষ্কার হলো, তখন টেপ রেকর্ডারের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলোকে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে এইরকম একটা মৌখিক ঐতিহ্য পরবর্তীকালে মানে টেপ রেকর্ডারের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। আবার একই সঙ্গে যেরকম ভিয়েতনাম যে যুদ্ধের গল্প, আমেরিকার সঙ্গে যে ভিয়েতনামের যুদ্ধের গল্প, সেই ভিয়েতনাম যুদ্ধের কাহিনী টেপ রেকর্ডারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। একই রকমভাবে আমরা সুভাষচন্দ্র বসুকে দেখেছিলাম যে বার্লিন বেতার তরঙ্গ থেকে একটা বার্তা আমাদের সারা ভারতবর্ষকে দিয়েছিলেন, যাতে ভারতবাসী নতুন চেতনায় জেগে উঠেছিল।
আবার এই মৌখিক ঐতিহ্যের মধ্যে দিয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা হেরোডোটাসের উল্লেখ করতে পারি। হেরোডোটাস কী করেছিলেন, যে তার জন্মের প্রায় 6 বছর আগে ঘটে যাওয়া একটা যুদ্ধের ঘটনা, সেই যুদ্ধের ঘটনা নিয়ে ইতিহাস রচনা করেছিলেন তার দ্য হিস্ট্রি বইটা। কিন্তু তিনি কিভাবে করেছিলেন না, মৌখিক ঐতিহ্য থেকে যে ইতিহাস তিনি পেয়েছিলেন সেই ইতিহাসের উপর নির্ভর করেই পরবর্তীকালে এই ইতিহাস তিনি রচনা করেছিলেন। এবারে কথা হচ্ছে যে মৌখিক ঐতিহ্যের মধ্যে আরও কিছু বিষয় আছে, যেরকম আমাদের দেশে ইংরেজরা অথবা নীলকররা, ইংরেজরা যে নীল চাষের সময় জনসাধারণের উপর যে অত্যাচার করতো, সেই অত্যাচারের কাহিনীও কিন্তু এই মৌখিক ঐতিহ্যের মাধ্যমেই সারা দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছিল। আবার ক্ষুদিরামের ফাঁসির সময় যে বিখ্যাত সেই গান আমরা দেখেছি, যে একবার বিদায় দে মা ঘুরে আসি, এই গানটা কিন্তু সারা মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। এটাও হচ্ছে এক ধরনের মৌখিক ঐতিহ্য। এই মৌখিক ঐতিহ্যের মাধ্যমে এই ইতিহাসটা সারা ভারতবর্ষে প্রায় ছড়িয়ে গিয়েছিল। তো এইরকমভাবে আমরা বলতে পারি তাহলে মৌখিক ঐতিহ্য আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল। এবার এই মৌখিক ঐতিহ্যের গুরুত্বগুলো কোথায়, সেই গুরুত্বগুলো আমরা একটু ছোট করে আলোচনা করে নেব। সেটা ছিল লিখিত ইতিহাস আগে, লিখিত ইতিহাসের আগে মৌখিক ঐতিহ্য ছিল একমাত্র উপাদান। 2 নম্বর যেটা বলতে পারি, নিম্ন শ্রেণীর ইতিহাস রচনায় মৌখিক ঐতিহ্যের গুরুত্ব। কেননা নিম্ন শ্রেণীর ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা মৌখিক ঐতিহ্যকেই মূলত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহার করতে পারি। কেননা নিম্ন শ্রেণীর ইতিহাস এখন যেটা আমাদের আধুনিক ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত হয়েছে, সেটা আগে ছিল না। সেই হিসাবে যে নিম্ন শ্রেণীর ইতিহাস রচনার ক্ষেত্রে মৌখিক ঐতিহ্যের উপর আমাদেরকে নির্ভর করতে হতো। তাহলে আমরা আমাদের অতীত স্মরণের একটা পাঠ সম্বন্ধে জানলাম। এবারে আমরা অতীত স্মরণের 2 নম্বর বিষয়, ইতিহাসের বিভিন্ন ধারাগুলো সম্বন্ধে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। যেরকম কিভাবে না, আমরা দেখেছি যে আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে মূলত আমাদের যদি ঐতিহাসিক গ্রন্থের কথা বলি, তাহলে সেই কলহনের রাজতরঙ্গিনী, সেটা ছিল আমাদের প্রথম ইতিহাস গ্রন্থ। কিন্তু আমরা এখানে আধুনিক ইতিহাস চর্চার যে কিছু কিছু বিষয়, যেরকম ইংরেজদের সময় ইতিহাস চর্চার যে সূচনাটা আমাদের এখানে হয়েছিল, সেই বিষয়গুলো সম্বন্ধে দুটো একটা তথ্য আমরা একটু জেনে নেব। যেরকম আমাদের ইংরেজদের আমলে প্রথম 1770 সালে আলেকজান্ডার ডাফের হিস্ট্রি অফ হিন্দুস্তান রচনা হয়। এই হিস্ট্রি অফ হিন্দুস্তান রচনা হওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে আমরা জানতে পারছি। আবার একইভাবে 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে। এশিয়াটিক সোসাইটি তারা কি করছে, আমাদের প্রাচ্য ইতিহাস সম্বন্ধে তাদের যে গুরুত্বপূর্ণ যে বিশ্লেষণ বা ব্যাখ্যা, সেইগুলো তারা করছে। আবার এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে 1800 সালে ব্যাপটিস্ট মিশন তৈরি হচ্ছে শ্রীরামপুরে। এই ব্যাপটিস্ট মিশন তারা কি করছে, আমাদের এখানে ইতিহাস চর্চায় বিশেষত যে ছাপাখানার ক্ষেত্রে ছাপাখানার ইতিহাসের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেইগুলো তারা করছেন। কারা কারা, কেরি, ওয়ার্ড আর মার্টসম্যান। আবার একই সঙ্গে 1800 সালে তৈরি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। লর্ড ওয়েলেসলির সময় শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। আবার একই সঙ্গে বিভিন্ন লেখকের রচনা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেরকম উইলিয়াম হান্টারের দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বা একইভাবে গ্র্যান্ড ডাফের দ্য হিস্ট্রি অফ মারাঠাস। সেইগুলো থেকে আমরা বাংলা অথবা মহারাষ্ট্রের যে ইতিহাস বা মারাঠাদের ইতিহাস, সেগুলো জানতে পারছি। অথবা এনফিল্ডস্টোনের লেখা হিস্ট্রি অফ ইন্ডিয়া, অথবা ভিনসেন্ট স্মিথ তার দি আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই সমস্ত বইগুলো যখন রচনা করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের আধুনিক ইতিহাস চর্চা তার স্বনিয়মে চলে আসছে। এবারে আমাদের এখানে যে আধুনিক ইতিহাস চর্চার যে ধারাগুলো, বা আমরা প্রথমে যে অতীত স্মরণের জন্য যে ইতিহাস চর্চাগুলো দেখলাম, যে এইগুলোর থেকে আমাদের গুরুত্বটা কী, আমাদের এই ইতিহাস চর্চার গুরুত্বগুলো আমরা কীভাবে আমাদের এই ইতিহাস চর্চার গুরুত্বটা কোথায়, যা ইতিহাস চর্চার গুরুত্বগুলো জানতে হলে আমাদের কতগুলো ছোট ছোট পয়েন্টের মাধ্যমে বুঝে নেব।
ইতিহাসের গুরুত্ব। এই ইতিহাসের গুরুত্ব থেকে আমরা কি জানতে পারছি? 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে অতীতের আয়না, অর্থাৎ অতীতকালের যে বিভিন্ন ঘটনাগুলো সেগুলো আমরা এই ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারছি। 2 নম্বর আমরা কি জানতে পারছি? আমাদের জ্ঞানের বিকাশ ঘটছে। আমরা বিভিন্ন রাজবংশ বা বিভিন্ন রাজা, তাদের নাম, তাদের কার্যাবলী, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারছি। 3 নম্বর আমরা কি জানতে পারছি? ধারাবাহিকতা, যে ধারাবাহিকভাবে কার পরে কোন রাজবংশ রাজত্বে এসেছিল, অথবা কার পরে কে ক্ষমতায় এসেছিল, তারা কিভাবে কি করেছিল না করেছিল, তাদের যে কার্যাবলী, সেই ধারাবাহিকতা আমরা জানতে পারছি। 4 নম্বরে যেটা হচ্ছে বর্তমানের ভিত্তি, যে বর্তমান সমাজ আজকে যে এখানে দাঁড়িয়ে আছে তার যে ভিত্তি বা সেইটা কিভাবে এলো, তার যে বিবর্তনগুলো, সেগুলো আমরা জানতে পারছি। 5 নম্বরে আমরা কি জানতে পারছি? স্থিতিশীলতার গুরুত্ব, যে একটা রাজবংশ যদি স্থিতিশীল হয় তবে সেই রাজবংশের সময়ে যে বিভিন্ন বিকাশগুলো ঘটে, সেটা সামাজিক ক্ষেত্রে বলতে পারি, অর্থনৈতিক অথবা রাজনৈতিক, সমস্ত ক্ষেত্রে যে বিকাশগুলো ঘটে একটা স্থিতিশীল রাজবংশের ক্ষেত্রে, সেই বিষয়গুলো জানতে পারি। ধর্ম বিষয়গুলো আমরা জানতে পারি, ধর্মীয় বিষয় জানতে পারি। আর কি জানতে পারি? জাতীয়তাবাদের বিকাশ সম্বন্ধে জানতে পারি, অথবা পররাষ্ট্র নীতি সম্বন্ধে জানতে পারি। 9 নম্বরে যেটা আমরা জানতে পারি যে বিভিন্ন জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠার বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। তো তাহলে এই আধুনিক ইতিহাসের গুরুত্বের মধ্যে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি। তাহলে আমরা ইতিহাসের দুটো বিষয় সম্বন্ধে জানলাম। তাহলে এবার আমরা আমাদের অতীত স্মরণের 3 নম্বর পার্ট, অর্থাৎ জাদুঘর সম্বন্ধে জানার চেষ্টা করব। এবার এই জাদুঘরটা কি? আমরা সবাই জানি যে জাদুঘর যেখানে হচ্ছে যে বিভিন্ন জিনিসগুলোকে সংগ্রহ করা হয়, সেখানে সংরক্ষণ করা হয় অথবা পরবর্তীকালে মানুষের কাছে প্রদর্শন করা হয়। এবার এই জাদুঘরটার ধারণাটা কোথা থেকে এসছে? এই জাদুঘরটা কিন্তু অনেক দিন আগে থেকে এই ধারণাটা আমাদের পৃথিবীতে এসছে। যেরকম এই জাদুঘর, প্রথমে যদি আমরা বলতে যাই তাহলে এই জাদুঘরের উৎপত্তি হচ্ছে মৌসিয়ান শব্দ থেকে, যার কথার অর্থ হচ্ছে যে প্রাচীন গ্রিক শব্দ। এটা ছিল একটা গ্রিক শব্দ। এই মৌসিয়ান কথার অর্থ হচ্ছে গ্রিকদের শিল্পকলার পৃষ্ঠপোষক। সেই শিল্পকলার পৃষ্ঠপোষক যে মিউসদের মন্দির, সেই মিউসদের মন্দির কথা থেকে এই মিউজিয়াম কথাটা এসছে। তাহলে মিউজিয়াম কথাটা এসছে কোথা থেকে? গ্রিক শব্দ মিউসদের মন্দির, শিল্পকলার যে মন্দির একটা ছিল, সেই মিউসদের মন্দির থেকে এসছে মিউজিয়াম। এবারে কথা হচ্ছে যে মিউজিয়ামে কি হয়? আমরা সবাই জানি যে মিউজিয়ামে পুরাতন জিনিসগুলোকে সংরক্ষণ করা হয়। এইবারে এই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন ভাগ আছে। এই মিউজিয়াম তো একদিনে আসেনি। এই মিউজিয়ামের যে প্রাচীনতম, যদি আমরা মিউজিয়ামের কথা বলি, যেই মিউজিয়ামের প্রাচীনতম মিউজিয়াম যদি বলি, তাহলে খ্রিস্টপূর্ব 530 অব্দে মেসোপটেমিয়া এন্নিগাল্ডি মিউজিয়াম, এটা ছিল আমরা বলতে পারি যে বিশ্বের প্রাচীনতম মিউজিয়াম, যে 530 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া, অর্থাৎ বর্তমানে যেটা হচ্ছে ইরাক, সেখানে প্রথম এই মিউজিয়ামের যে ধারণা সেটা আমরা পাচ্ছি। এছাড়া এই সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিউজিয়াম ছিল, যার মধ্যে আরেকটা ছিল আলেকজান্দ্রিয়ার মিউজিয়াম। তো এই মিউজিয়ামগুলোতে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে রাখা হতো। আবার আধুনিক মিউজিয়ামের মধ্যে আমরা যদি বলি, সেরকম হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, লুভর মিউজিয়াম ফ্রান্স,
এবারে কথা হচ্ছে যে এই মিউজিয়ামগুলো এর গুরুত্বটা কোথায়। এই মিউজিয়ামগুলো এর গুরুত্ব আমরা বিভিন্ন দিক থেকে, ইতিহাস চর্চার ক্ষেত্রে মিউজিয়ামের গুরুত্ব প্রচুর। কেননা আমরা যদি দেখি যে এই মিউজিয়ামগুলো কী কাজে লাগে, জাদুঘরের বা মিউজিয়াম তার গুরুত্ব কোথায়। গুরুত্বের মধ্যে আমরা প্রথমেই যদি বলি, সেখানে হচ্ছে আমরা তথ্য সংগ্রহ করতে থাকি, যে বিভিন্ন জিনিসগুলো এখানে সংগ্রহ করা হয়। ঐতিহাসিক যে বিভিন্ন জিনিসগুলো অথবা প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো হতে পারে, অর্থাৎ বিভিন্ন রকমের জিনিসগুলো এখানে সংগ্রহ করা হয়, এটা পরবর্তীকালে ইতিহাস চর্চাতে প্রয়োজন হয়। সেটার সাথে সাথে কি করা হয়, সেই জিনিসগুলিকে সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করা হয় যাতে জিনিসগুলি নষ্ট হয়ে না যায়। এরপরে আমরা কি করছি, তার প্রতিকৃতি তৈরি করা হয়, অর্থাৎ চেষ্টা করা হয় সেগুলোর অনুরূপ জিনিসগুলোকে তৈরি করে সেই মিউজিয়ামগুলোকে সমৃদ্ধ করতে। তারপরে সেটা জনগণের সামনে প্রদর্শন করা হচ্ছে। আর কি করা হচ্ছে, জনসচেতনতা গড়ে উঠছে। যেরকম 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে কাহিনীগুলো, যেগুলো মিউজিয়ামে যে তথ্যগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল, সেগুলো যখন মানুষের সামনে আনা হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা সচেতনতা দেখা যায়। অথবা আমরা যদি আমাদের দেশের যে মিউজিয়ামে, যে আমাদের স্বাধীনতার সময়কালে যে সমস্ত জিনিসগুলো যদি আমরা দেখি, অথবা স্বাধীনতা সংগ্রামীদের যে বিভিন্ন ব্যবহারের জিনিসপত্রগুলো যদি আমরা মিউজিয়ামে দেখি, তখন তো আমাদের মধ্যে একটা আলাদা জাতীয়তা বোধ গড়ে ওঠে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর কি করছে, এগুলো ঐতিহাসিক গবেষণার কাজে লাগে। আর কি কাজে লাগে, জ্ঞানের প্রসার ঘটায়, সেই সঙ্গে ইতিহাসকে প্রাণবন্ত করে তোলে। ইতিহাসের যেই তথ্যগুলো, সেটা ইতিহাসটিকে অনেক প্রাণবন্ত করে তোলে, আর সবশেষে শিক্ষার্থীদের আনন্দ দান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিউজিয়াম আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলো সংগ্রহ অথবা এই তথ্যগুলো মানুষের সামনে আনা অথবা ইতিহাস গবেষণার কাজের জন্য। এরপরে বিভিন্ন ধরনের মিউজিয়াম সারা পৃথিবীতে আছে। যেরকম আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যে মিউজিয়াম, যেমন প্রত্নতাত্ত্বিক জাদুঘর, মানে যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে একটা জাদুঘর তৈরি করা হয়। যেরকম হচ্ছে আমাদের ব্রিটিশ মিউজিয়াম, যেখানে যে প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন উপাদানগুলো সেখানে সংগ্রহ করা হয়ে থাকে। আবার সেই সঙ্গে বিশ্বকোষ জাদুঘর, যেখানে হচ্ছে বড় বড় জাদুঘর, যে বড় জাদুঘরগুলোতে সাধারণভাবে প্রচুর মানুষের দেখার একসঙ্গে ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে হচ্ছে শিল্প জাদুঘর, যেখানে হচ্ছে শিল্পের যে বিভিন্ন জিনিসপত্রগুলো, সেখানে শিল্পর যে বিভিন্ন উপাদানগুলো সেই জাদুঘরে সংরক্ষণ করা হয়ে থাকে। আবার জীবন্ত জাদুঘর আছে। যেরকম জীবন্ত জাদুঘর বলতে কি, যে মানুষের জীবনের যে নিত্য নৈমিত্তিক জীবনের যে বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র বা কিংবা নাটকের মাধ্যমে সেখানে দেখা হয় জীবন্ত জাদুঘরে। একই সঙ্গে আমরা সমুদ্র জাদুঘর বা সামুদ্রিক বিভিন্ন প্রাণী অথবা সমুদ্রের বিভিন্ন জীববৈচিত্র্য নিয়ে যেখানে দেখানো হয়। এরকমভাবে আমরা জাদুঘরগুলোকে বিভিন্নভাবে বিভক্ত করতে পারি। তাহলে আমাদের মূলত এই অতীত স্মরণের যে বিষয়বস্তু আমরা তিনটে ভাগে ভাগ করে দেখে নিলাম। প্রথমে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে মৌখিক ঐতিহ্যের মাধ্যমে কিভাবে, যে বিভিন্ন ধরনের জনশ্রুতির মাধ্যমে কিভাবে আমাদের যে ইতিহাসটা রচনা করা হলো। তারপরে ইতিহাসের বিভিন্ন ধারাগুলো সম্বন্ধে জানলাম এবং সবশেষে আমরা জাদুঘর সম্বন্ধে জানলাম। তাহলে আজকে আমাদের এই অতীত স্মরণটা একটা এই সংক্ষেপে এইভাবে আমরা একটা জানার চেষ্টা করলাম। এরপরে তোমাদের এই যে সময়টা, এই সময়ে বাড়িতে বসে কিছু কাজ তোমাদের নিজেদের করতে হবে। সেই কাজগুলো তোমরা এই ছুটির মধ্যে করে নেবে, নিয়ে সেটা বিদ্যালয় খোলার সাথে সাথে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষককে দিয়ে তোমরা সেগুলোকে দেখিয়ে নেবে। এই কাজগুলো তোমরা অবশ্যই এই বাড়িতে এই সময়ের মধ্যে করে নেবে।